হাত শেষ, তাও চান থামছে না। জানি না কি হবে আমাদের, কতক্ষণ আর এখানে থাকবো বুঝতে পারছি না। বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি নাও। তো গাইস, we are on the water. We are on the water. তো গাইস দেখলে 1057 টাকা তেল ভরলো আর মাইলেজ চলেছে। E20 বেশ ভালো মাইলেজ দিচ্ছে। এর পরের বার আবার করবো, আবার করে দেখবো। আর টাইম আমি জানি না, সময়ের কোনো ঠিক নেই। আমরা এখন বকখালিতে আছি, আমি আর আমার ভাগনা। ও সেই দূরে আছে, কোন দূরে দেখতে পাচ্ছি না, ওই যে দূরে, ওই হাত দেখো ওই দূরে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পটা তোমরা জানো তো, বিদ্যাসাগর নদী পেরিয়ে পড়াশোনার জন্য যেত, আর বকখালির লোকেদের নদী পেরিয়ে যেতে হয় সমুদ্রে চান করার জন্য। এই যে দেখতে পাচ্ছি মাঝখানে, এই দেখো এই মাঝখানটা হচ্ছে নদী। আর দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দূরে হচ্ছে চড়া, নদীর টপকালাম, চড়া পড়লো, হ্যাঁ রাস্তা, তারপরে সমুদ্র। তার মানে নদী টপকে আমাদের সমুদ্রে চান করতে হবে। এই যে দেখতে পাচ্ছ নদীটা, এটা অনেকটা পাওয়ারফুল, অনেকটা বেশ চওড়া। বেশ আমার প্রায়, তোমরা দেখে নাও, আমার প্রায় এই দেখো আমার এতটা পর্যন্ত জল চলে যাচ্ছে। এই দেখো এতটা পর্যন্ত দেখতে পাচ্ছ, ওই দেখো। তো আমি আর আমার ভাগনা একবার চলে গেছিলাম অত দূরে, যে ক্যামেরাটা নিয়ে যাবো কি না বুঝতে পারছিলাম না। তারপরে আমার আবার কি পুড়কি উঠলো আমার, যে চলো ভাই ব্যাক করো, আবার ক্যামেরাটা না নিলে মজা আসছে না। তো আবার আমি প্রায় 1 থেকে 1.5-2 কিলোমিটার মেবি ওখান থেকে আমাদের হোটেল, 1.5-2 কিলোমিটার আবার ব্যাক করলাম, মাঝখানে নদী পেরিয়ে ব্যাক করে জাস্ট তোমাদের জন্য, শুধু তোমাদের দেখাবো বলে আর আমার স্মৃতির জন্য গোপ্রোটা আবার লাগিয়ে আবার যাচ্ছে শ্যুট করতে। তো সাবস্ক্রাইব তো গাইস বানতা है ভাই, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি। 1.5-2 কিলোমিটার নদী পেরিয়ে টপকে এলাম। বিদ্যাসাগরের থেকে কিন্তু কম কষ্ট করছি না আমরা। তো ভাই সাবস্ক্রাইব তো ভাই একটা দরকারি ভাই। আর ভালো লাগলে লাইক করে দিও, ভালো না লাগলে কিছু করতে হবে না, চলে যাও, কমেন্ট করে যেতে পারো, ডিসলাইক করো না, আর করে দিও যা। নদী শেষ হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো এই জল আর এই যে বালি, এই নদী শেষ হলো। দেখো নদী শেষ হয়ে আবার আমরা হাঁটছি, বালির মধ্যে দিয়ে হাঁটছি, রাস্তা, এই দেখো রাস্তা, বকখালির রাস্তা এটা। এদিকে নদী টপকে আমাদের বকখালির রাস্তা দিয়ে যেতে হবে সমুদ্রে। এবার চলো সমুদ্রে। আমার ভাগ্নেরা কোথায় আছে, ওরা ওইদিকে না এইদিকে আছে বুঝতে পারছি না, না ওইটাই মনে হয়, কে জানে, আমার মনে হচ্ছে ওইটাই। ওই ভুলভাল লোককে হাত দেখালেই গল্প। চলে এসছে, খুঁজে না পেয়ে চলে এসছে ভাই। কেমন লাগছে এক্সপিরিয়েন্স ভাই? বাবা ঢেউ যাচ্ছে পুরো, পুরি ঢেউ। ফার্স্ট রাউন্ডটা হলো, শেষ হলো, এবার আমার সাথে চল সেকেন্ড রাউন্ডটা। সেটা মহান ঢেউ যেতে হবে। হ্যাঁ ভাই মানে পুরীর ঢেউ এতটা হাইটে, জানি, পুরো এখান থেকে হাতের উপর থেকে ঢেউ আসছে। তো চলো পুরীর ঢেউ তোমাদের দেখাচ্ছি, তাই তো? কাকে দিয়েছি? রাজার পাট, তাকে এনেছি যা শ্যুট করার জন্য, আমাকে একটু ছবি তুলে দেবে। ও নিজের মতো করে দৌড়াচ্ছে ভাই, এরা আলাদাই লেভেলে গেম খেলছে। সমুদ্র দেখলো না তো বাঙালি পাগল হয়ে গেল, সস্তা সমুদ্র বাঙালির, বুঝতে পারছো? আর আমি যখন সিএনজি ব্যাগটা পেয়ে যাবো পুজোর পর, তখন তো মাঝে মাঝেই আসবো, কারণ তখন 115 কিলোমিটার আসতে আমার 100 টাকাও তেল পুড়বে না, যেতে আসতে 150 টাকার মধ্যে হয়ে যাবে। তো চলো। আরে ভাই একটু ছবি তুলে দে আমাকে, নিজেরাই তো তুলে যাচ্ছিস। তো গাইস তোমরা কি করছো বলো, কোথায় কোথায় আছো সেটা বলো। ঘরে বসে আছো না ঘুরে বেড়াচ্ছ আমাদের মতো? नौकरी गई भाड़ में, हम चले समुद्र में। चाकरी तो नहीं, अच्छा पढ़ाशোনা।
প্রাণ খুলে যাচ্ছে, প্রাণ খুলে যাচ্ছে, প্রাণ খুলে যাচ্ছে। বকখালিতে পুরীর মজা, বকখালিতে পুরীর মজা গাইস, বকখালিতে পুরীর মজা। তো গাইস we are on the water, we are on the water। হাতের অবস্থা দেখো, হাতের অবস্থা শেষ, এই দেখো হাত শেষ, তাও চান থামছে না। জানি না কি হবে আমাদের, কতক্ষণ আর এখানে থাকবো বুঝতে পারছি না, বাড়ি যেতে হবে। ভাই ঢেউগুলো বিশাল পাওয়ারফুল গাইস, ঢেউগুলো বিশাল পাওয়ারফুল। ওই দেখো ওই সেই কোণে চলে গেছে, ওইখানে লিটারালি পুরো পুরীর মতো মনে হচ্ছে গাইস, পুরো পুরীর মতো। আমি কোনো কিন্তু ইয়ার্কি মারছি না। অনেকে বলতে পারে যে পুরীর ঢেউ আরও পাওয়ারফুল, হ্যাঁ জানি পুরীর ঢেউ পুরীর মতো, কিন্তু এই ঢেউটা কিন্তু খারাপ না ভাই। পশ্চিমবঙ্গে থাকা বলে যে নিন্দা করতে হবে ভাই এরকম না, লিটারালি বলছি ভাই। পুরীতেও আমি 2-3 বার গেছি, কিন্তু এই ঢেউটা কিন্তু যথেষ্ট ভালো। আগের বকখালি থেকে এই ঢেউটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়ারফুল হচ্ছে। আর ওই জায়গায় মাঝে মাঝে ঢেউগুলো আসছে না গাইস, লিটারালি পুরীর মতো মনে হচ্ছে গাইস, এত বড় আর এত উঁচু। আর এই ছোট ছোট ভাইগুলো এখানে পুরীর ঢেউ খেয়ে মজা নিচ্ছে। একটা ঢেউ শেষ হচ্ছে আর একটা ঢেউ আসছে, এই তো ভাই। কেমন মনে হচ্ছে পুরী? পুরী পুরী পুরী, হ্যাঁ রাইড রোভার পুরী মনে হচ্ছে না নাকি? পুরী মনে হচ্ছে না? ওই ওখানটায় পুরী তো মনে হচ্ছে, ওই জায়গাটায় গেলে। হ্যাঁ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ গোপ্রো গাইস, গোপ্রো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টিম। ইউটিউব চ্যানেল আছে নাকি? গেমিং চ্যানেল নাকি? গেমিং চ্যানেল কি চ্যানেল, নাম কি? RS3K, RS3K সাবস্ক্রাইব করে দাও গাইস, RS3K। কোথায় রে? এদিকে ওঠ, ওঠ। ঠেলে দিল ভাই, ঠেলে দিচ্ছে ভাই, ঠেলে দিচ্ছে না। কোথা থেকে এসছো তোমরা? কোথা থেকে এসছো তাও? মেদিনীপুর। ট্রেনে করে নাকি? বাইকে করে? কলকাতা কলেজে? কলকাতা থেকে কি করে এসছো? হ্যাঁ মেডিকেল স্টুডেন্ট। কোথা থেকে এসছো এখানে? সব ট্রেন না বাইক? ট্রেন। ট্রেনে কি ভিড়? হ্যাঁ ভালোই ভিড় মোটামুটি। কিন্তু লোক তো দেখতে পাচ্ছি না তো। সব কি মৌসুমে চলে যাচ্ছে না সাগর দ্বীপ? দেখেছি প্রচুর লোক এসেছিল। জানি না, আমাদেরও প্রচুর লোক। আমরা বাইক করে এসেছি কলকাতা থেকে। আচ্ছা, আমাদেরও দেখলাম কয়েকজন মৌসুমী দ্বীপ চলে যাচ্ছে। ওই দিকে মৌসানি আইল্যান্ড পেয়ে যাচ্ছে, এদিকে আসছে না লোকজন। এখানে লোক আসছে, এখন থেকে প্রচুর লোক হয়ে গেছে। বেলা তখন বৃষ্টি পড়ছিল না, ওই জন্য অনেকে আসতে পারে। একদম ঢেউটা আসছে, তাড়াতাড়ি নাও। তো ভাই, তো আমার এখানে ভাই বলছে রেস করবে, জানে না যে আমি উসেন বোল্ট। চলো বোল্টের সাথে রেস করবে। হোক 1 2 3 রেডি স্টেডি গো। যাচ্ছে না মনে হয়। পাগল পালিয়ে গেছে, হে বাবা, এ বাবা। এরা কিন্তু বরফ না, যে তুই বরফ ছুড়লে মারা যায়, কাদা ছুড়বি না, ওপরে ছুটতে পারিস। লোকের গায়ে লাগলে লোক গালাগালি দেবে, আমি না। ই বাবা। তো গাইস, আমরা এখন সমুদ্র আমাদের দেখা শেষ, তো সমুদ্র থেকে আমরা এখন নদী দেখতে যাচ্ছি। আর এখানে অলরেডি আর্টিস্টরা আর্ট এঁকে দিয়েছে, রনিত্য সামথিং কিছু লেখা আছে এখানে, আর লেখা আছে। তো আগের বার আমরা 4 জন মিলেও আর্টিস্টগিরি করেছিলাম, কিন্তু এইবারে আর ইচ্ছা নেই। হ্যাঁ আর্টিস্ট হচ্ছে, আর্ট আমরা করে দিয়ে যাচ্ছি, কিন্তু সেটা পায়ের দাগে। দেখো দেখে না পায়ের দাগ, এ দেখো এইটা হচ্ছে আমার পা। ভাই আমার পায়ের দাগ তো ভালো করে আসছেই না, ভূত নাকি আমি? সমুদ্র শেষ, রাস্তা
দিয়ে আবার মাঝখানে চড়া নদী। তো কথা বললাম ক্যামেরাম্যানের সাথে, এখানে যারা ফটোগ্রাফার রয়েছে তারা বলছে যে এইটা দিনকে দিন নাকি এইটা আরও বেড়ে আসছে, মাঝখানে যে নদীটা মানে মাঝখানে যে জলের ধারাটা ওটা নাকি দিনকে দিন বেড়ে যাচ্ছে। আগে তো কম ছিল, আমি যখন 1 বছর আগে বা 1.5 বছর আগে এসেছিলাম বা 1 বছরের আগে মোটামুটি এসেছিলাম যখন, তখন তো পাতলা একটা সরু স্রোত ছিল মাঝখানটা, এখন অনেকটা আসছে। তো এই দেখো না মাঝখানে বিশাল বড় একটা চওড়া হয়ে গেছে ওইটা। তো অনেকেই ওপার থেকে একটা কাপেলকে দেখলাম, বাচ্চা আছে 3-4 বছরের, বাচ্চারা তো ভয় পাচ্ছে আসতে, তো কাপেলটাও নিয়ে আসতে ভয় পাচ্ছে যে যদি কোনো চোরাবালি থাকে কি না। তো আমি একজন ফটোগ্রাফারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এই মাঝখানে নাকি কোনো চোরাবালি নেই। তো বুঝতে পারছি না, জানি না চোরাবালি হয়ও কি না, আমার কোনো নলেজ নেই সাদাবালি বা কালোবালিতে চোরাবালি হয় কি না। তো যাই হোক মাঝখানটা বিশাল, যখন জল আছে না তখন মাঝখানটা অনেকটা বেশ জলের পাওয়ার চলে আসে, তো নদীটা ক্রস করে আসতে কষ্ট হচ্ছে, নদী মানে এই ধারাটা ক্রস করে আসতে কষ্ট হচ্ছে। তো গাইস আমরা এখন সমুদ্র ফেরে এই দেখো নদী, ওই নদী টপকাচ্ছি। আর এখানে একটা নিয়ম জানতে পারলাম যে তোমার ব্যাগ আর তোমার এইগুলো কী রাখ, পার্কিং করতে তো 10 টাকা নিল, পুরো একদম ওপরে শেড রয়েছে বাইক রাখার জন্য, গাড়ি রাখার জন্য। কিন্তু এবার সমস্যা হচ্ছে তোমরা ব্যাগ কোথায় রাখবে, তাই তো ব্যাগ হেলমেট কোথায় রাখবে। ব্যাগ হেলমেট রাখতে গেলে যেখানে তুমি দুপুরবেলা টিফিন করবে, লাঞ্চ করবে, তো সেখানে তোমাদেরকে ব্যাগ হেলমেট ফ্রিতে রাখতে দেবে, কোনো প্রবলেম নেই। এবার আমরা যেরকম সকালবেলা শুধু ব্রেকফাস্ট করব, আমাদের প্রবলেমটা হয়েছে, কারণ ওরা বলছে যেই দোকানে তুমি ব্রেকফাস্ট করবে সেই দোকানে ব্যাগ হেলমেট রাখতে দেবে না, কিন্তু তোমরা যদি লাঞ্চ করো তাহলে তোমাদেরকে ব্যাগ আর হেলমেট রাখতে দেবে। তো চলো, আমি এখন নদী টপকাতে পারছি না, ওইদিকে প্রীতম আমার ভাগনা নদী টপকে রাস্তা পেরিয়ে গেছে প্রায়, হাঁপিয়ে গেছি ভাই। বিদ্যাসাগর ক্রস কী করে করতো প্রত্যেক দিন, খুব কষ্টের কাজ নদী টপকানো। আর এখানে তো স্রোত তেমন নেই, আর সত্যিকার নদীতে তো বিশাল স্রোত থাকে, খুব টাফ কাজ। তো গাইস টাইম হচ্ছে এখন 10:50 আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। বকখালি ছেড়ে দিয়েছে, এই দেখো বকখালির এখানে সব বড় বড় সব দোকান আছে, আর রাইডার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্যাসেঞ্জার সিটে বসে পড়েছি আবার আগের বারের মতো, আর আমার ভাগনা চালাচ্ছে প্রীতম। তো চলো, টাইম হচ্ছে 10:50, আর এই মাঝখানে আমি দিদির বাড়িতে জাস্ট 5-10 মিনিটের জন্য দাঁড়াবো, বেশিক্ষণ না, 5-10 মিনিটের জন্য দাঁড়িয়ে একদম টানা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো মোটামুটি 3-4 ঘন্টা, মানে 11টা বা 3টে, ও ভাই 3টে বাজবে, দুপুর 3টে বাজবে যেতে লিটারালি। তো দুপুর 3টে বাজবে লিটারালি যেতে। তো চলো একদম আবার কোনো একটা জায়গা দেখে দাঁড়ানো হচ্ছে। তো গাইস কলকাতা এখান থেকে 104 কিলোমিটার, ডায়মন্ড 48 কিলোমিটার, আর টাইম হচ্ছে 11:35। এইখানে আবার ড্রাইভার চেঞ্জ হলো, আমি এখন ফ্রন্টে আছি বাইক চালাচ্ছি, আর পেছনে প্লিয়ানে এখন ও চলে গেছে। এখান থেকে কুলপি এখনও 31 কিলোমিটার আমার দিদির বাড়ি। তো চলো এখান থেকে 30 কিলোমিটার আমি চালাবো, আর তারপরে তো 50 কিলোমিটার আবার আমাকেই চালাতে হবে, মোটামুটি 80 কিলোমিটার এখন আমাকে চালাতে হবে। গাইস 12টা 1 বাজে, আর আমরা একটা আনওয়ান্টেড রেসের পার্টিসিপেট হয়ে গেছি। সামনে একটা স্প্লেন্ডার গাড়ি আছে, দেখো দেখতে দেখো খালি স্প্লেন্ডার গাড়িটা দেখো, এই যে স্প্লেন্ডার। আমার গাড়ি কত চলছে 70-75, স্প্লেন্ডার 80তে চলছে। এই দেখো ভাই 80-র ওপরে চালাচ্ছে, দেখো এই দেখো আমার গাড়ি 80তে চলছে, এই দেখো স্প্লেন্ডার। ওকে আমি বারবার ধরে ওভারটেক করছি, আবার আসতে হয়ে যাচ্ছে ইচ্ছে করে, ও বারবার ধরে আমাকে ওভারটেক করছে, ওকে আবার ওভারটেক করছি, ও করছে, এই করে খেলা যাওয়া হচ্ছে। যদিও খুবই ডেঞ্জারাস, আমি পার্টিসিপেট করিনি রেসে, তবুও নিজে রেস করছে। তবে আমারও ভালো লাগছে ওকে ফ্লাই বাই দিতে। তবে ভাই ওর স্প্লেন্ডার, হ্যাঁ ওর স্প্লেন্ডার, আর আমার এর 160, রেসের কোনো তুলনাই হয় না, তবুও ভালো লাগছে যেতে। দেখো 77 80, এবার ওখানে ফ্লাই বাই দেবো। হ্যাঁ ফাঁকা রোড ক্লিয়ার, অল ওকে। আবার দেখো ও ক্রস করবে, আবারও ক্রস করবে, আবার ওকে ফ্লাই বাই দেবো। যাই হোক ভাই, আমার ভাই কিছুই না, ডিউকের কাছে কিছুই না। আর আমি অত রেস করতেও ভালোবাসি না, জোরে চালাতেও ভালোবাসি না, তবে ওই
দেখছি তো পুলিশের কোনো সিন নেই, ওই জন্যই আমিও চালাচ্ছি, ও চালাচ্ছে, মজাই আসে দুজনে মিলে। তো দেখা যাক, যদি ওর সাথে দেখা হয় তো থামস আপ দিয়ে দেবো। আসুক, ওর সাথে কথা বলবো ভাবছি। দেখতে দেখতে চলে এলাম, রেস করতে করতে, দেখো চলেও গেল। দেখলো না, ও কথা বলতে পারলাম না রে, দাঁড়িয়ে কথা বললে ভালো হতো রে। একটা আফসোস থেকে গেল দাঁড়ার সাথে, ইস বেকার, দাঁড়িয়ে কথা বলতে পারলে ভালো হতো। যে সত্যি ভাই তুমি হেভি চালাও ভাই, স্প্লেন্ডার নিয়ে ভাই 80-90 তো চালাচ্ছে, আবার ব্রেকও কন্ট্রোল করছে ভাই, নটার জোক। 2000 years later. টাইম 2টো বাজে আর আমি এখন দিদির বাড়ি থেকে বেরালাম। এবারে বলবে যে 2টো নাগাদ তো ঘরে পৌঁছে যাওয়ার কথা বলেছিলি বিক্রম, তাহলে হঠাৎ করে এত প্রবলেমটা হচ্ছে। প্রবলেম ওই দিদির বাড়ি এলাম, দিদি না খাবে থরি ছাড়বে, তো অনেক বলে বলে যে না খাবো না, তাও দিদি খা খা খা, না খেয়ে যাস না, দুপুরবেলা এসছিস তো বলে ফাইনালি 2টো নাগাদ বেরালাম। পৌঁছে যাবো 3:30 নাগাদ, যদি ননস্টপ চালাই 3:30টার মধ্যে পৌঁছে যাব। আর একটা সুখবর এসছে মহালয়ার দিনে, তো আমার যে ওই বাইকটা আছে ওটা বলেছিল দুর্গাপুজোর পর ডেলিভারি করবে, তবে না, কিন্তু এখন দাদাটা ফোন করে আমাকে বললো যে দুর্গাপুজো না, তুমি 7 তারিখে ডেলিভারি দিতে চাও। বলছি অবভিয়াসলি ভাই 7 তারিখ কেন, আমি যদি আজকে আমাকে ডেলিভারি দিই আমি আজকে গিয়ে নিয়ে আসবো। বলছে আজকে তো হবে না, 7 তারিখে ডেলিভারি করবো। 7 তারিখ মানে মেবি হয়তো পঞ্চমী পড়বে বা চতুর্থী পড়বে মেবি, আজকে 2 তারিখ আর 5 দিনের মধ্যে। বললো 7 তারিখে যদি নিতে চাও তাহলে একটা কাজ করো, আজকে এসে তুমি ডকুমেন্ট সব জমা দিয়ে দাও আর কাগজ টাকাটা দিয়ে দাও, অনলাইন ক্যাশ পেমেন্ট করে দাও, তোমাকে 7 তারিখে দিয়ে দেবো। তাই আমি বললাম হ্যাঁ ভাই চলে যাবো। তো ওরা টাইম বলেছে 5টা থেকে 6টার মধ্যে পৌঁছাতে হবে। আমি 2টো বাজে এখানে, আমার ঘরে যেতে 3:30 বাজবে। ঘরে যাব, গিয়ে চান করবো, চান করে আবার বাইক নিয়ে বেরিয়ে যাব টাকাটা পে করতে। তো খুবই হেকটিক ডে। আর সকাল ভোর 4টে বেরিয়েছিলাম, আর এখন বাজে যেতে যেতে বাজবে 3:30 4টে, মোটামুটি 12 ঘন্টা। তো 12 ঘন্টার এই জার্নিটা তোমাদের কেমন লাগছে গাইস আমাকে কমেন্ট করো প্লিজ। এরকম কি তোমরা টিপ আরও চাও কি বলো? যদি চাও তাহলে আমি করতে পারি, কারণ আমার কাছে এখন সিএনজি বাইক চলে এসছে। আর যদি পুলিশ অ্যালাউ করে যে তুমি ধরো হাওড়া হুগলি কলকাতা চালাচ্ছি, কলকাতার নাম্বার প্লেট আছে, কিন্তু ধরো অ্যালাউ করলো যে আশেপাশে দীঘা ফিঘা যাওয়ার, তাহলে আমি যেতে পারি, কেন ওটা সিএনজি বাইক, অনেক কম কস্ট হবে, তো ওটাতে যেতে পারি। তো তোমরা বলো তোমরা কী ফিডব্যাক আমি দেখি। যদি বলো যে হ্যাঁ এরকম ছোটো ছোটো যে মিনি যে লং ড্রাইভগুলো আছে, মানে লং মানে মিনি যে অল্প অল্প ছোটো ছোটো 200 250 150 কিলোমিটারে, ওগুলো যদি চাও তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ, বলো, তাহলে আমি ভবিষ্যতে আরও এরকম ছোটো ছোটো করবো ট্রিপ। আমি একা হই বা আরও একজনকে নিয়ে নিই সিএনজিতে অনেক সস্তায় পড়ে যাবে। আর ওই বাইকের সমস্ত টেস্ট মাইলেজ সব পাবে, আর রোজ ওই বাইকে তো বাইক ট্যাক্সি করবোই। তো চলো, ভিডিও কিন্তু এখানে শেষ নয়, চলো এখনও বাড়ি যাওয়া বাকি আছে। আর ওয়েদারের কথা যদি আমি বলি, ওয়েদার পুরো মাখন ওয়েদার, গরম তেমন লাগছে না। তবে হ্যাঁ, কলকাতার দিকে যতই যাচ্ছি তত গরম হালকা করে বাড়ছে, কিন্তু বিকেল কিন্তু হচ্ছে গরম বাড়ছে। কারণটা হচ্ছে কলকাতার দিকে পলিউশন বেশি আছে, ওই দিকটায় পুরো ঠান্ডা লাগছিল, এখন গরম হালকা করে বাড়ছে, কারণ এই দিকটায় গাছপালা কমছে, পলিউশন হালকা বাড়ছে, তো এর জন্য গরম বাড়ছে। সবই মানুষের সাইড এফেক্ট। কীভাবে বাঁচলে দেখলে? তো গাইস টাইম হচ্ছে এখন 2টা বেজে 13 মিনিট, আর আমি দেখো পৌঁছে গেছি হটুগঞ্জ। আর এই দেখো এখান থেকে দেখো ডান দিকে হচ্ছে উস্তি আর সোজা হচ্ছে ডায়মন্ড হারবার, দেখতে পেলে? তো আমাকে এখন ডান দিক নিতে হবে। যদি ডান দিক দিয়ে না যাই তাহলে তোমরা ম্যাপে দেখতে পারবে যে প্রচুর ঘুরতে হবে, কম করে মনে হয় 5 থেকে 10 কিলোমিটার আমাকে ঘুরতে হবে আমি ডায়মন্ড হারবার হয়ে যদি যাই। এবারে তুমি বলবে ডায়মন্ড হারবার হয়ে গেলে কী কী ফেসিলিটি পাবো? 5-10 কিলোমিটার যে ঘুরবো NH-34 ধরে, তাহলে কী এক্সট্রা পাবো? এক্সট্রা তুমি পাবে যে এই রাস্তাটা যেমন কাঁচা রাস্তা, যদিও রাস্তাটা ভালো, এখানে ডিভাইডার রয়েছে পরে, মানে ডিভাইডার মানে রিফ্লেক্টার রয়েছে, রাতে সকালবেলা আসার সময় তোমাকে দেখালাম। ওই রাস্তাটা পুরো একদম হাইওয়ে NH-34। আর ওই রাস্তাটা তোমার সুবিধাটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী তুমি দেখে যেতে পারবে। এবার তুমি যদি বলো যে না আমার ডায়মন্ড হারবার নদী দেখার দরকার নেই, মানে নদী তো তুমি পারবে চলে যাবে, তুমি তো নদী দাঁড়াচ্ছ না। যদি তুমি না দাঁড়াও তো আমি যেমন নদী দেখে লাভ নেই, কারণ সাগর দেখে এসেছি অলরেডি, তো আমি দাঁড়াবো না। তো ওই জন্য আমার জন্য ওটা পুরো একদম বেকার সদা, বুঝতে পারলে? তো
ওটাই বলছি যে ডায়মন্ড হারবার দিয়ে তখনই যাবে যদি তোমার রাস্তা একদম প্রপার ভালো চাই, আর যদি তুমি নদী দেখতে চাও তাহলে তুমি ডায়মন্ড হারবার দিয়ে যাও, আর নাহলে এই রাস্তাটা মোর দ্যান এনাফ। এই দেখো এই রোডটা কেন ডেঞ্জার, দেখো দেখো বাস যাচ্ছে, গাড়িগুলো দেখো কীভাবে ওভারটেক করছে। এক্ষুনি ক্যামেরা জাস্ট অফ করলাম আর দুখানা বাস পুরো ওভারটেক করতে করতে আসছিলো। সেই সময় যদি কোনো গাড়ি আসে বা কিছু দিয়ে আসে পুরো একদম অ্যাক্সিডেন্ট। এই জন্য এই রোডটা ডেঞ্জার বলে বাবা আমরা আসতে দেয় না। কারণটা কিছুই না, এটা ন্যাশনাল হাইওয়ে কিন্তু একটাই রোড, মাঝখানে কোনো ডিভাইডার নেই। তো এই জন্যই সবচেয়ে বড় প্রবলেম, গাড়ির দোষ না বা রাস্তারও দোষ না। তো কী আর করা যাবে, এরকম এই রাস্তাটা চালালে। আচ্ছা এরকম রাস্তা কী করে তোমরা চালাবে? সবচেয়ে বেস্ট উপায় হলো আস্তে চালাও। 50-এ চালাচ্ছ, লিমিট যেরকম 50 সেই 50-এ চালাও, 60-70-এ চালানোর দরকার নেই কোনো। আর যখন দেখবে বাসকে ওভারটেক করে আসছে বা বাস গাড়িকে ওভারটেক করে আসছে, তখন নর্মাল যেরকমভাবে চালানো উচিত যে আস্তে করে দাও, স্লো করে দাও, তোমাকেও জোরে যাওয়ার কোনো দরকার নেই। তো গাইস এই ভিডিওতে তোমরা E20 মাইলেজ টেস্টও দেখতে পারবে, প্রপার E20 মাইলেজ টেস্ট। মাঝখানে 210 টাকা নর্মাল পেট্রোল ভরতে বাধ্য হয়েছিলাম, কারণ সকালবেলা যখন আসছিলাম ভোর 4টে নাগাদ, তখন ওই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, যেহেতু ওই পেট্রোল পাম্পটার দোকান খোলেই 8টা-9টা নাগাদ। আর আমার দরকার না হলে আমি কি করে যাব, ওরা গাড়ির পেট্রোল শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি যতটা কম পেট্রোল ভরে আপাতত কাজ চালানো যায়, তো ওই জন্য আমি 200 টাকার ভরেছি মাত্র। ও দেখো আবার লো হয়ে গেছে, বাড়িতে যেতে যেতেই পুরো একদম লো হয়ে যাবে। তো একটুখানি হালকা একটুখানি জাস্ট নর্মাল পেট্রোল মিশে গেছে। তো যাই হোক একদম প্রপার ফুয়েল মাইলেজ টেস্ট পাবে তোমরা। আর এটাতে হাইওয়েতেও চালিয়েছি, হাইওয়ে বাইক ট্যাক্সি মিশে গেছে পুরো, তো একদম প্রপার পাবে। তো চলো যাওয়ার সময় তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম কত কি মাইলেজ দিয়েছে। ব্যাস ছেড়ে অনেক হয়ে গেছে। দিদি তোলা দিদি 1057। দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। আর কাউকে দিলে কিন্তু হবে না, ও বলছে অন্য কাউকে দিতে বারণ করো। 91230 আছে। হয়ে গেছে করে নাও, আর লাগবে না, বিল লাগবে না। তো গাইস দেখলে 1057 টাকা তেল ভরলো, আর মাইলেজ চলেছে দাঁড়াও 1057 টাকা তেল। আর আগে 210 টাকা ভরলাম আজকে সকালবেলায়, 1267 টাকার তেল। গাড়ি চলেছে 566.9, 567, 567, 2 টাকা 23 পয়সা করে পার কেজিতে খরচা হয়েছে। দাম হচ্ছে 105 টাকা 2 টাকা 23 পয়সা। ভাই 47 মাইলেজ দিয়েছে, 47 মাইলেজ দিয়েছে, 47 মাইলেজ দিয়েছে, বুঝতে পারছো? এবার 47 কেন দিয়েছে, কারণ আজকে হাই রোডে চালিয়েছি। তো ভাই চলো 47 মাইলেজ দিয়েছে কারণ হচ্ছে হাইওয়েতে চালিয়েছি, 232 কিলোমিটার এর মধ্যে হাইওয়েতে চালিয়েছি, সব হাইওয়েতে 50-60 চলেছে, ওই জন্য ভালো মাইলেজ দিয়েছে। নাহলে 45 দিয়ে দিচ্ছে, তার মানে E20 বেশ ভালো মাইলেজ দিচ্ছে। এর পরের বার আবার করবো, আবার করে দেখবো। 240 কিলোমিটারের এই রাইডটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাভ দিয়ে দাও, লাইক করে দাও, আর যদি ভালো লাগে তাহলে বলো যে এরকম আরও কী ট্রিপ চাও। ছোটোখাটো 200, 250, 300 কিলোমিটারের মধ্যে যাওয়া আসা হয়ে যাবে বা যাওয়া, তাহলে আমি কি করব, CNG বাইকটা নিয়ে যেতে পারবো, বুঝতে পারলে? তাহলে মাইলেজ টেস্টও হয়ে যাবে, আমার সব কিছু হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর কমেন্ট করতে ভুলো না যে মহালয়া তোমাদের কেমন কাটলো, আর মহালয়াতে তোমরা বিশেষ কী করলে। প্রত্যেক দিন তো যে কাজ করার কাজ করো, বা বাইক ট্যাক্সি করো, ওইগুলো বলো না। বাইক ট্যাক্সি তো রোজই করি আমরা, নতুন কী করলে বলো। আজকে যেমন আমি ঘুরতে গেলাম, তোমরা নতুন কী করলে সেটা কমেন্ট করো। চলো আজকের মতো বাই বাই, টাটা, গুড বাই।
গুড ইভিনিং, কারণ গুড নাইট তো না। টাটা, বাই।